আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। পবিত্র কোরআন তেলাওয়াতের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 1971 থেকে এ পর্যন্ত সব আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। অধিবেশনের সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হলে বিরোধী দল সহ সংসদে তার সমর্থন পায়। পরে স্পিকার পদে একমাত্র মনোনয়ন পাওয়ায় মেজর হাফিজ উদ্দিন আহমেদ কণ্ঠভোটে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে উত্থাপিত প্রস্তাবগুলোতে সংসদে হ্যাঁ ভোটে অনুমোদন দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইম। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে শুনানি হবে। এই আসনে জয়ী হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে 30টির বেশি আসনের প্রার্থী আবেদন করেছেন। হাইকোর্ট ব্যালট সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী এসব আবেদন শুনানি হচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনে কালেমা তাইবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বুধবার এটি বসানো হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর এটি তার প্রথম সংসদ সচিবালয়ে অফিস করা। সংশ্লিষ্ট শাখাকে সরাসরি নির্দেশ দেন তিনি। বিষয়টি ইতিমধ্যে আলোচনায় এসেছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই সনদ নন নেগোশিয়েবল লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন। বুধবার রাত 12টার দিকে পোস্টটি দেন তিনি। কয়েক মিনিটের মধ্যে পোস্টটি ভাইরাল হয়। প্রায় 25,000 রিয়াক্ট পড়ে। 1,200টির বেশি মন্তব্য আসে। 3 শব্দের এই স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ফেরিঘাটে তেল বোঝাই লরি পদ্মা নদীতে পড়ে গেছে। ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে দুর্ঘটনাটি ঘটে। লরিতে 24,000 লিটার বাম্প অয়েল ছিল। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও DIWTA উদ্ধার কাজ চালাচ্ছে। পানির গভীরতা বেশি হওয়ায় সময় লাগছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। চলমান সংঘাত বন্ধে ইরান 3টি শর্ত দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে, সাম্প্রতিক হামলার ক্ষতিপূরণ দিতে হবে, ভবিষ্যতে হামলা না হওয়ার আন্তর্জাতিক নিশ্চয়তা চাই। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় এসব শর্ত জানান তিনি। তেহরান তাদের অবস্থানে অনড় রয়েছে। ইরান, সৌদি আরব, কাতার, বাহরাইন ও কুয়েতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল ধ্বংস করে। কাতারে 9টি মিসাইল ছোড়া হলে 8টি প্রতিহত হয়। কুয়েত সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান ও হিজবুল্লাহ একযোগে ইসরায়েলে অন্তত 61টি রকেট নিক্ষেপ করেছে। উত্তর ইসরায়েল একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিরিয়াত সামরা ও হাইফা এলাকায় সাইরেন বাজে। নাগরিকদের বাংকারে যেতে বলা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। আঞ্চলিক নিরাপত্তার সংকট আরও ঘনীভূত হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার নিন্দা জানিয়েছে ইরাক। প্রধানমন্ত্রী আল সুদানি বলেছেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না। তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে কথা বলেন। ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাগদাদ। উত্তর কোরিয়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সমর্থন জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিন্দা করেছে। KCNA জানায়, ইরানের সিদ্ধান্তকে সম্মান করে পিয়ংইয়ং। কিম জং উন নতুন নৌবাহিনী থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করেন। পারমাণবিক প্রতিরোধ শক্তি জোরদারের কথা বলেন তিনি। স্পেন ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি ও যুদ্ধবিরোধী অবস্থানের জেরে সম্পর্কের অবনতি হয়। স্পেনের গেজেট রাষ্ট্রদূতের পদ বিলুপ্তির ঘোষণা আসে। আপাতত দূতাবাস পরিচালনা করবেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। ইসরায়েলও আগে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছিল। কূটনৈতিক উত্তেজনা চরমে। ইরাকে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর সব জ্বালানি বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। একজন ক্রুর সদস্য নিহত হয়েছেন। 38 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 2টি ট্যাঙ্কার নাশকতামূলক হামলার শিকার বলে জানানো হয়। ট্যাঙ্কারগুলো উপকূল থেকে 30 মাইল দূরে ছিল। উদ্ধার অভিযান চলছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ব্রেন্টের দাম 9% বেশি বেড়েছে। WTI এর দামও প্রায় 9% বৃদ্ধি পেয়েছে। ইরানের হামলার কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। IEA মজুদ ছাড়ের ঘোষণা কার্যকর হয়নি। বাজারে অস্থিরতা চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এয়ার নিউজিল্যান্ড 1101টি ফ্লাইট বাতিল করেছে। এতে প্রায় 44,000 যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন। বাতিল ফ্লাইটের বেশিরভাগই অভ্যন্তরীণ রুটের। জেট ফুয়েলের দামে অস্থিরতায় এর কারণ। আন্তর্জাতিক কিছু রুটেও প্রভাব পড়েছে। বিমান সংস্থাগুলো ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। নরওয়ের অসলোতে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় 3 ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নরওয়ের নাগরিক হলেও ইরাকি বংশোদ্ভূত।
কনসুলার বিভাগের প্রবেশপথে আইডি বিস্ফোরণ ঘটে, কোনো হতাহত হয়নি। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।